এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 24 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 24 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে 50 টাকা হলে কয়ের মান নির্ণয় করি। দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নে, অর্থাৎ এর আগের পৃষ্ঠায়, পূর্বের পৃষ্ঠা মানে কি আগের পৃষ্ঠায় যে প্রশ্নটি আমাদের দেওয়া ছিল সেই প্রশ্নে কিন্তু আমরা দেখেছি যে একটি পেন্সিলের মূল্য দেওয়া ছিল 6 টাকা এবং একটি রাবারের মূল্য দেওয়া ছিল 8 টাকা। তাহলে সেই মূল্য অনুযায়ী আমাদের বলা হয়েছে যে ক সংখ্যক পেন্সিল যদি আমরা কিনি, এই ক সংখ্যক পেন্সিল বলতে কি বোঝানো হয়েছে, আমরা কয়েকটি পেন্সিল আমরা কিনেছি, হ্যাঁ, এবং যে কয়টি পেন্সিলকে কিনেছি সেই পেন্সিলের সংখ্যাকে আমাদের ক দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এই ক সংখ্যক পেন্সিল যদি আমরা কিনি এবং এর সাথে যদি আমরা একটি রাবার কিনি, তাহলে এই পেন্সিলগুলো এবং একটি রাবার এগুলোর মূল্য একসাথে হবে হচ্ছে 50 টাকা। তাহলে যদি আমাদের বলা হয়েছে যদি 50 টাকা হয় তাহলে কয়ের মান নির্ণয় করি। কয়ের মান বলতে কি বোঝানো হয়েছে, ক দ্বারা আমরা কি বুঝতে পেরেছি, মানে ক দ্বারা আমরা কি ধরেছি, এখানে ক দ্বারা কিন্তু আমাদের পেন্সিলের সংখ্যাকে বোঝানো হয়েছে, তাই না? মানে আমরা কতটি পেন্সিল ক্রয় করেছি, হ্যাঁ, মানে একটি রাবার এবং এর সাথে কতটি পেন্সিল ক্রয় করে আমরা 50 টাকা বানিয়েছি। আমাদের যে মোট মূল্য 50 টাকা হয়েছে, এই 50 টাকা কিভাবে করে হয়েছে, ঠিক আছে, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে যেহেতু উপরের প্রশ্নে খ সমান সমান 50, তাহলে এই খ সমান সমান 50 আমরা কোথায় পেলাম? এই দেখো, এখানে কিন্তু আমাদের বলা হয়েছে কি যে মোট মূল্য হচ্ছে 50 টাকা, তাই না? এই যে মোট মূল্য মানে আমরা যে কয়টি পেন্সিল কিনেছি এবং সাথে যে একটি রাবার কিনেছি, এই পেন্সিল এবং রাবার এগুলোর মোট মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে মোট মূল্যকে কিন্তু খ দ্বারা বোঝানো হয়েছে, ঠিক আছে? এখানে এই কথাটি বলা হয়েছে যে যেহেতু উপরের প্রশ্নে খ সমান সমান 50, তার মানে মোট মূল্য যেহেতু 50, সুতরাং আমরা পাই 6 গুণ ক যোগ 8। তাহলে এই যে 6 গুণ ক যোগ 8 এগুলোকে আমরা কোথায় পেলাম? এই দেখো, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আগের প্রশ্নে মানে আগের পৃষ্ঠায় অর্থাৎ পূর্বের পৃষ্ঠায় আমাদের একটি পেন্সিলের মূল্য দেওয়া রয়েছে 6 টাকা এবং একটি রাবারের মূল্য দেওয়া রয়েছে 8 টাকা। তাহলে আমাদের একটি পেন্সিলের মূল্য যেহেতু 6 টাকা দেওয়া রয়েছে, যেমন আমরা যদি ধরে নিই যে আমরা যদি 5টি পেন্সিল ক্রয় করি, তাহলে আমরা কি করতাম? এই 6-এর সাথে কিন্তু আমরা 5কে গুণ করে দিতাম, তাই না? একটি পেন্সিলের দাম যেহেতু 6 টাকা, তার মানে এই 6 টাকার সাথে আমরা আরও 5কে গুণ করে দিতাম, তাহলে কিন্তু আমরা 5টি পেন্সিলের মূল্য বের করতে পারতাম। তাহলে আমরা কিন্তু এখন জানি না যে আমরা কতটি পেন্সিল কিনেছি, কিন্তু আমরা এই পেন্সিলের সংখ্যাটাকে কি দ্বারা এখানে বোঝানোর চেষ্টা করেছি? আমরা কিন্তু ক দ্বারা বোঝানোর চেষ্টা করেছি, তাই না? যার কারণে একটি পেন্সিলের দাম যেহেতু 6 টাকা, এই 6-এর সাথে আমরা গুণ করবো কাকে? কে। এই ক দ্বারা তো আমরা বুঝতে পারছি যে আমরা কতটি পেন্সিল কিনেছি, তাই না? যার কারণে আমরা এখানে দেখো শুরুতে লিখেছি ক, এই কয়ের সাথে আমরা এবার গুণ করেছি কাকে? আমরা শুরুতে লিখেছি 6 এবং এই 6-এর সাথে আমরা গুণ করেছি ককে। অর্থাৎ একটি পেন্সিলের মূল্যর সাথে আমরা যে কয়টি পেন্সিল কিনেছি, এখানে কিন্তু এই কয়ের মধ্যে 5টি পেন্সিলও থাকতে পারে, 10টিও থাকতে পারে, 15টিও থাকতে পারে, আমরা কিন্তু জানি না যে কতটি রয়েছে। তবে যাই রয়েছে না কেন সেই সংখ্যাকে কিন্তু আমরা 6 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু আমরা ওই পেন্সিলের মূল্যটাকে আমরা বের করতে পারবো, তাই না? তারপরে দেখো, আমাদের কিন্তু এতটুকুর কাজ করলে আমরা পেন্সিলের মূল্যটাকে বের করতে পারবো। এবারে আমাদের বাকি রইল কি? আমরা কিন্তু একটি রাবারও কিনেছিলাম সাথে, তাই না? এবং একটি রাবারের মূল্য কত দেওয়া রয়েছে? 8 টাকা দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব? এই পেন্সিলের যে মূল্য, এই পেন্সিলের মূল্যের সাথে একটি রাবারের যেহেতু 8 টাকা দাম, তার মানে এই 8 টাকাকে আমরা যোগ করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যোগ 8। তাহলে এই যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 6 গুণ ক যোগ 8। এতটুকুর কাজ করলে আমরা মোট পাবো হচ্ছে কত? 50, কারণ আমাদের মোট মূল্য হচ্ছে 50, তাই না? এখন এতটুকুর কাজ যদি আমরা করি, এতটুকুকে যদি আমরা সমাধান করি, এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করি, তাহলে কিন্তু আমরা এবারে কয়ের মানটিকে পেয়ে যাব। তাহলে চলো আমরা এবারে যদি কয়ের মানটিকে বের করার চেষ্টা করি। আমাদের দেওয়া রয়েছে 6 গুণ ক যোগ 8 সমান সমান 50। তাহলে এটিকে যদি আমরা সমাধান করি, দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে একটি গুণ এবং এখানে রয়েছে একটি যোগ।
তাহলে গুণ এবং যোগের মধ্যে কার কাজ আগে করতে হয়? আমরা কিন্তু জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ, এর মধ্যে সর্বপ্রথম কিন্তু গুণের কাজটিকে করতে হয়, তাই না? মানে সর্বপ্রথম কিন্তু ভাগের কাজটিকে করতে হয়, তারপরে হচ্ছে গুণের কাজটিকে করতে হয়, তাই না? তাহলে এখানে যেহেতু ভাগ নেই, গুণ এবং যোগ রয়েছে, তার মানে গুণ এবং যোগের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম গুণের কাজটিকে করব। তাহলে এখানে গুণে কি বলা হয়েছে? 6 গুণ ক, অর্থাৎ 6-এর সাথে আমরা ককে এবারে গুণ করব। এবং এই অঙ্কগুলো আমরা যখন সমাধান করতে করতে নিচের লাইনে লিখব, তখন কিন্তু আমরা বা দিয়ে শুরু করব। কেন বা দিয়ে শুরু করব? বন্ধুরা, আমাদের এটি কিন্তু মনে রাখতে হবে সবসময়, যে অঙ্কের ক্ষেত্রে মাঝখানে সমান সমান চিহ্নটি থাকবে, সেই অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটি লাইনের শুরুতে বা লিখে শুরু করব। ঠিক আছে? আমরা কিন্তু এই অঙ্কে এই সমান সমান চিহ্নটিকে কিন্তু অঙ্কের মাঝে দেখতে পাচ্ছি, তাই না? যদি অঙ্কের মাঝে সমান সমান থাকে তাহলে আমরা বা দিয়ে শুরু করব। আমরা একটি বা দিলাম। এবার যদি এতটুকুর সমাধান আমরা করি, 6-এর সাথে যদি আমরা ককে গুণ করি, তাহলে আমরা কত পাই? আমরা পাই 6 এবং ককে গুণ করে 6 ক। ঠিক আছে? এবার বাকি রইল কি? যোগ 8, যোগ 8 সমান সমান 50, যা রয়েছে আমরা কিন্তু ঠিক একইভাবে লিখে দিলাম। এবারে দেখো, আমরা জানি যে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয় সেটি হচ্ছে শুধুমাত্র ককে কিন্তু আমরা এক পাশে রাখবো এবং বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা উল্টো দিকে, তাই না, অপর যে সাইড রয়েছে এই সমান সমানের অপর যে সাইড রয়েছে এই পাশে আমরা নিয়ে আসব। এবং যখন আমরা কোনো সংখ্যাকে অপর সাইডে মানে উল্টো সাইডে নিয়ে আসি, তখন কিন্তু তার সাইনটা মানে চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। কি চিহ্ন পরিবর্তন হয়? যেমন দেখো, এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 8, 8-এর আগে কি রয়েছে? যোগ রয়েছে, তার মানে 8 এখানে কিন্তু যোগ অবস্থায় রয়েছে। এই 8 যখন সমান সমানের এই পাশে চলে আসবে, তখন কিন্তু ও হয়ে যাবে বিয়োগ। যদি যোগ থাকে হয়ে যাবে বিয়োগ, গুণ থাকলে হয়ে যাবে ভাগ, মানে উল্টো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এখানে এই পাশে যেহেতু আমরা শুধুমাত্র ককে রাখবো, সেই জন্য আমরা কী করবো? একে একে এই সংখ্যাগুলোকে 6কে এবং 8কে আমরা একে একে এই পাশে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে শুরুতে আমরা 8কে যদি এই পাশে পাঠাই, দেখো আমরা এই পাশে লিখবো বা দিয়ে লিখবো হচ্ছে শুধুমাত্র 6 ক। এরপরে কী করবো? এই 8কে যেহেতু আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসবো, যার কারণে আমরা আগে কিন্তু এই সমান সমান চিহ্নটাকে এখানে দিব। সমান সমান দিলাম, সমান সমানের পরে রয়েছে 50, আমরা লিখলাম 50। এবারে এই 8কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, আমরা কি বলেছি? আমরা জানি যে কোনো সংখ্যা যখন উল্টো সাইডে চলে আসে তখন কিন্তু তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। দেখো 8 কিন্তু এখানে যোগ আকারে আছে, তার মানে এই পাশে হয়ে এই পাশে যখন ও আসবে তখন এই যোগটা হয়ে যাবে বিয়োগ। ও এখানে আছে যোগ 8, এই পাশে হয়ে যাবে বিয়োগ 8, আমরা লিখে দিলাম বিয়োগ 8। তারপরে দেখো আমরা একই রকমভাবে একটি বা দিলাম। এখানে 6 ক রয়েছে, আমরা 6 ক একই রকমভাবে লিখে দিলাম। এখানে সমান সমান রয়েছে, আমরা সমান সমান লিখে দিলাম। এবারে এতটুকুর কাজ যদি করি, 50 থেকে যদি 8কে আমরা বিয়োগ করে দিই, আমরা জানি 50 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 42, আমরা এখানে লিখে দিলাম 42। এখন দেখো, আমাদের এইখানে কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ককে রাখবো, আর বাকি সমস্ত সংখ্যাগুলোকে এই সাইডে আমরা নিয়ে আসবো। এবারে এইখানে আমরা 6কে দেখতে পাচ্ছি কয়ের সঙ্গে রয়েছে। তাহলে যে কোনো সংখ্যা যদি কোনো অক্ষরের সঙ্গে থাকে, তখন কিন্তু এই সংখ্যাটি কিভাবে থাকে? যোগ বিয়োগ গুণ ভাগ, এর মধ্যে কোন আকারে এটি থাকে? এটি কিন্তু গুণ আকারে থাকে, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে? যেমন এখানে 6 এবং ক একই সঙ্গে রয়েছে, তাই না? যখন একই সঙ্গে কোনো সংখ্যা থাকবে এবং কোনো অক্ষর থাকবে, তখন তারা গুণ আকারে রয়েছে, এটি কিন্তু আমাদের ধরে নিতে হবে। তাহলে যদি ওরা এখানে গুণ আকারে থাকে, তাহলে এই 6কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এই 6 এই পাশে এসে কি হয়ে যাবে? ও যেহেতু এখানে গুণ আকারে রয়েছে, তার মানে এইখানে এসে হয়ে যাবে ভাগ। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি বা শুধুমাত্র ককে কিন্তু আমরা এখানে রাখবো, তাই না? কারণ 6কে আমরা এই পাশে পাঠিয়ে দেবো। ক লিখলাম, এরপরে এখানে সমান সমান রয়েছে, আমরা সমান সমান দিলাম। এই পাশে এসে 42 রয়েছে, আমরা 42 দিলাম। এবারে এই 6কে যদি এই পাশে নিয়ে আসি, ও এখানে রয়েছে গুণ আকারে, তার মানে এইখানে এসে হয়ে যাবে ভাগ। ভাগ দিয়ে আমরা লিখে দেবো কত? 6। এখন দেখো, আমরা এই লাইনে এসে যেহেতু কয়ের মানকে পেয়ে যাচ্ছি, যার কারণে এখানে আমরা একটি সুতরাং দেব সর্বশেষ লাইনে এসে, অর্থাৎ যে লাইনে গিয়ে আমরা কয়ের মান পেয়ে যাব সেই লাইনে কিন্তু আমরা একটি সুতরাং দেব। ঠিক আছে? তাহলে আমরা লিখব সুতরাং ক সমান সমান, এখন 42কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, আমরা 6-এর ঘরের নামটা যদি পড়ি, দেখো তো 6-এর সাথে কতকে গুণ করলে 42 হয়? আমরা জানি 6 7 42, অর্থাৎ 6-এর সাথে 7কে গুণ করলে হয় 42, তার মানে 42কে 6 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হয় 7। ঠিক আছে? তাহলে কয়ের মান পাচ্ছি হচ্ছে কত? আমরা কয়ের মান পাচ্ছি 7। এটা হচ্ছে কি আমাদের উত্তর। এই 7 দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে আমাদের এই যে দেখো, আমরা যদি প্রশ্নে লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছিল যে কয়ের মান কত, তাই না? অর্থাৎ এই ক দ্বারা আমরা কি বুঝতে পেরেছি? ক দ্বারা কিন্তু আমরা পেন্সিলের সংখ্যাকে ধরে নিয়েছিলাম, অর্থাৎ কতটি পেন্সিল আমরা কিনেছি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি আমরা মোট পেন্সিল কিনেছি কতটি? 7টি পেন্সিল, অর্থাৎ
কয়ের মান হচ্ছে 7। আশা করি তোমরা সকলেই খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো এখানে একটু নিচেই কিন্তু আমরা একটি বক্স দেখতে পাচ্ছি এবং এই বক্সের মধ্যে আমাদের বলা হয়েছে যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক। যোগ এবং বিয়োগ এই দুটির মধ্যে কিন্তু একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে কি, দেখো এখানে কিন্তু একটি উদাহরণ দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে একটি চতুর্ভুজ এবং এখানে রয়েছে একটি ত্রিভুজ। এই চতুর্ভুজকে আমরা যখন ত্রিভুজ দ্বারা যোগ করলাম, দেখো চতুর্ভুজকে আমরা যোগ করলাম কার সাথে, ত্রিভুজের সাথে। যখন এদিকে যোগ করলাম আমরা যোগফল পেয়েছি হচ্ছে একটি বৃত্ত, মানে আমরা যে যোগফলটি পেয়েছি সেটিকে কিন্তু আমাদের বৃত্ত দ্বারা বোঝানো হয়েছে, তাই না? তাহলে দেখো চতুর্ভুজকে, মানে এইখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যার সাথে এই সংখ্যাকে যখন আমরা যোগ করব, যোগ করলে কিন্তু আমরা একটু যোগফল পাবো, তাই না? এবারে এই পাশে যদি একটু লক্ষ্য করি, দেখো এইখানে যে চতুর্ভুজটি রয়েছে এখানে কিন্তু আমরা ঠিক একই চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এখানে যে ত্রিভুজ রয়েছে এখানে কিন্তু ঠিক একই ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখানে যে বৃত্ত রয়েছে এখানে কিন্তু আমরা সেই বৃত্ত দেখতে পাচ্ছি। মানে এই সংখ্যাগুলো ঠিক এখানেও কিন্তু আমরা একই রকমভাবেই দেখতে পাচ্ছি। কিভাবে? এখানে আমরা চতুর্ভুজের সাথে ত্রিভুজকে কিন্তু যোগ করেছিলাম, যখন যোগ করেছি তখন আমরা বৃত্ত পেয়েছি, মানে এখানে যে উত্তরটি পেয়েছি সেটিকে কিন্তু বৃত্ত দ্বারা বোঝানো হয়েছে। এবারে দেখো আমরা এবারে কি করেছি, এই চতুর্ভুজ থেকে আগেরবার আমরা ত্রিভুজের সাথে যোগ করেছিলাম, ওকে। এবার আমরা কি করেছি, এবারে আমরা করেছি কি, দেখো এই যে আমরা উত্তর পেয়েছিলাম, মানে যে বৃত্তটি আমরা পেয়েছিলাম, এই বৃত্ত থেকে যখন আমরা ত্রিভুজকে বিয়োগ করেছি তখন আমরা কিন্তু এই চতুর্ভুজটি পেয়েছি। ঠিক আছে, এটি হচ্ছে কি যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক। এটিকে আরেকটু সুন্দরভাবে যদি বোঝার চেষ্টা করি, দেখো এইখানে আমাদের কিন্তু সংখ্যা দ্বারা একটি উদাহরণ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 5 যোগ 7 সমান 12, অর্থাৎ 5-এর সাথে 7কে যোগ করলে হয়ে যায় 12। এখানে আমরা মোট কতটি অঙ্ক ব্যবহার করলাম, 5, 7 এবং 12, এই তিনটি সংখ্যা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, তাই না? আমাদের কিন্তু এখানে তিনটি সংখ্যা হয়েছে। এখন আমরা এখানে করেছিলাম কি, 5-এর সাথে 7কে যোগ করেছিলাম। এবারে দেখো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন 12 থেকে 7কে বিয়োগ করেছি, এখানে কিন্তু 12 রয়েছে এবং 7ও রয়েছে। এই 12 থেকে যখন আমরা 7কে বিয়োগ করেছি তখন কিন্তু আমরা এই 5টিকে পেয়েছি। মানে এখানে আমরা এই দুটিকে যোগ করে পেয়েছি 12 এবং এই দুটিকে বিয়োগ করে কিন্তু আমরা ঠিক 5 পেয়েছি। এবং এইখানে যে তিনটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 5, 7, 12, যোগ করে কিন্তু আমরা 5, 7, 12 পাচ্ছি এবং এখানে বিয়োগ করেও কিন্তু আমরা 5, 7 এবং 12 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক। আবার একই রকমভাবে গুণ এবং ভাগের মধ্যেও কিন্তু এরকম একটি সম্পর্ক রয়েছে। যেমন দেখো এখানে বলা হয়েছে 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 3-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 6। আবার যদি আমরা এই 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে এই যে 3 রয়েছে এই 3কে পাবো। আবার দেখো 9-এর সাথে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয়ে যায় 4 নং 36। তাহলে এই 36কে যদি আমরা আবার 9 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা 4। মানে এই তিনটি সংখ্যাই কিন্তু আমরা এখানে পাবো। ঠিক আছে, গুণ করলেও আমরা যেভাবে করে তিনটি সংখ্যা পাবো, এখানে কিন্তু ভাগ করলেও ঠিক একই তিনটি সংখ্যাই আমরা পাবো। তাহলে এটি হচ্ছে যোগ বিয়োগ এবং গুণ ভাগের মধ্যে সম্পর্ক। এবারে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে নিচের ক্ষয়ের বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী কয়ের মানগুলো নির্ণয় করো। মানে আমরা কিন্তু এখানে ক্ষয়ের বিভিন্ন ধরনের মান দেখতে পাচ্ছি, তাই না? এখানে ক্ষয়ের একটি মান রয়েছে, এখানে আরেকটি মান রয়েছে, এখানে কিন্তু আরও একটি মান রয়েছে। এখন বলা হয়েছে নিচের এই যে ক্ষয়ের বিভিন্ন মান রয়েছে এই বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী কয়ের মানগুলো নির্ণয় করো। আচ্ছা, এই যে ক্ষয়ের মান দেওয়া রয়েছে আমাদের, এই ক্ষয়ের মান দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে, আমরা যে উপরের প্রশ্নে একটু আগে সমাধান করেছি, দেখো হ্যাঁ, আমরা যে উপরের প্রশ্নটিকে যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা কি দেখেছিলাম, আমরা কিন্তু দেখেছিলাম যে একটি পেন্সিলের মূল্য 6 টাকা এবং একটি রাবারের মূল্য আমাদের দেওয়া ছিল 8 টাকা। তাহলে এই প্রশ্ন অনুযায়ী যদি আমরা ধরে নেই যে ক্ষয়ের যে মান, খ দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে, খ দ্বারা কিন্তু আমাদের মোট মূল্যকে বোঝানো হয়েছে, তাই না? তাহলে এইখানে যেমন আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি কি, আমরা এই প্রশ্নে দেখো এখানে দেখতে পাচ্ছি আমাদের মোট মূল্য ছিল হচ্ছে 50 টাকা, তাই না? তাহলে এবারে আমরা এই 2 নাম্বার যে অঙ্ক, এই 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি কি আগে যে 50 টাকা আমাদের প্রশ্নে দেওয়া ছিল ওই 50 টাকার জায়গায় এবার যদি 62 টাকা হয়, তার মানে মোট মূল্য যদি 62 টাকা হয়, তাহলে কয়ের মান কত, কয়ের মান হচ্ছে কি আমরা কতটি পেন্সিল ক্রয় করেছিলাম, তাই না? তাহলে কতটি পেন্সিল আমরা ক্রয় করেছিলাম এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি, অর্থাৎ কয়ের মানকে আমরা কিভাবে করে বের করতে পারি। আচ্ছা দেখো আমরা কি লিখবো, 2 নাম্বার দিয়ে, 2-এর 1 নাম্বার দিয়ে আমরা লিখবো
আমাদের যেহেতু বলা হয়েছে ক্ষয়ের মান হচ্ছে কত, ক্ষয়ের মান হচ্ছে ৬২, অর্থাৎ মোট মূল্য হচ্ছে ৬২। তার মানে আমরা ক সংখ্যক পেন্সিল কিনেছিলাম, মানে কিছু পেন্সিল কিনেছিলাম এবং এর সাথে একটি রাবার কিনেছিলাম, এবং যখন এগুলো আমরা কিনেছি তখন আমাদের মোট মূল্য হয়েছে ৬২। ঠিক আছে, এটি হচ্ছে ক্ষয়ের মান। হ্যাঁ, তাহলে ক্ষয়ের মান যদি ৬২ হয়, মানে মোট মূল্য যদি ৬২ হয়, তাহলে আমরা কয়ের মানকে কীভাবে করে বের করতে পারি, অর্থাৎ আমরা কয়টি পেন্সিল কিনেছিলাম সেটিকে কীভাবে করে বের করতে পারি। আমরা ১ নাম্বার দিয়ে লিখব, উপরের প্রশ্নে পাই, উপরের প্রশ্নে পাই, আচ্ছা আমরা উপরের প্রশ্নে কি পাই, আমরা পাই হচ্ছে ৬ গুণ ক যোগ ৮ সমান সমান, আচ্ছা আমাদের কিন্তু এবারে ক্ষয়ের মান দেওয়া রয়েছে কত, ৬২। তার মানে আগে কিন্তু আমরা পেয়েছিলাম কি যে ৬ গুণ ক যোগ ৮ সমান সমান ৫০, কিন্তু এবারে ৫০-এর জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে কত, আমরা পাচ্ছি হচ্ছে ৬২, তাই না। ক্ষয়ের মান যদি আমরা ৬২ ধরি তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে ৬২। এবারে দেখো, আমরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এইটুকুকে আমরা কোথা থেকে নিয়েছি, এইটুকুকে কিন্তু আমরা এই দেখো এই প্রশ্নের আমরা যদি একদম উপরে লক্ষ্য করি, দেখো এইখানে আমরা যে একটি পেন্সিলের দাম আমাদের দেওয়া রয়েছে ৬ টাকা, এই ৬-এর সাথে কিন্তু আমরা গুণ করেছি ককে, তাই না। তাহলে এই ৬-এর সাথে ককে গুণ করার পরে আমরা যেহেতু একটি রাবার কিনেছিলাম, যার কারণে যোগ করেছি, একটি রাবারের যে মূল্য ৮ টাকা সেটিকে যোগ করেছি, যোগ করার পরে আমাদের মোট মূল্য হয়েছিল কত টাকা, ৫০ টাকা, তাই না। তাহলে এই ৫০ টাকার জায়গায় কিন্তু আমাদের এবারে ৬২ টাকার কথা বলা হয়েছে। তাহলে যদি ৬২ টাকা হয় মোট মূল্য, তাহলে আমাদের ক্রয়ের মান কত হবে, অর্থাৎ আমরা এবারে কতটি পেন্সিল ক্রয় করেছি সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। যার কারণে আমরা লিখেছি উপরের প্রশ্নে পাই ৬ গুণ ক যোগ ৮ সমান সমান ৬২। আমরা কিন্তু এবারে ৬২ দিলাম কেন, এই যে ক্ষয়ের মান ৬২ দেওয়া রয়েছে, আমরা এখানে ব্র্যাকেটে লিখতে পারি বা একটি বন্ধনী দিয়ে লিখতে পারি, যেহেতু ক্ষয়ের মান কত, ক্ষয়ের মান ৬২, যেহেতু ক্ষয়ের মান ৬২, যার কারণে আমরা এখানে সমান সমান দিয়ে লিখলাম হচ্ছে ৬২। এবারে যদি এই অঙ্কটিকে যদি আমরা সমাধান করে দেখো, অর্থাৎ ক্ষয়ের মানটিকে বের করার চেষ্টা করি, আমরা একটি বা দিব, বা দিয়ে আমরা কি জানি, এখানে যেহেতু গুণ রয়েছে এবং যোগ রয়েছে, গুণ এবং যোগের মধ্যে গুণের কাজ আগে করতে হয়, যার কারণে ৬-এর সাথে ককে কিন্তু আমরা আগে গুণ করব। আমরা জানি ৬ এবং ককে গুণ করলে হয় ৬ ক, আমরা লিখে দিলাম ৬ ক, বাকি যা রয়েছে আমরা ঠিক একইভাবে রেখে দিব, আমরা লিখলাম যোগ ৮ সমান সমান ৬২। এবারে দেখো আমরা আরও একটি বা দিলাম। এবারে যদি আমরা জানি যে এখানে শুধুমাত্র ককে কিন্তু আমরা এই বা পাশে রাখবো এবং বাকি সংখ্যাগুলোকে এই পাশে আমরা ট্রান্সফার করে দেবো, মানে আমরা কিন্তু এই সমান সমানের উল্টো দিকে কিন্তু আমরা পাঠিয়ে দেবো, তাই না। তাহলে শুরুতে যদি ৮কে আমরা এই পাশে পাঠাই, দেখো শুধু ৬ ককে রাখি, আমরা লিখবো ৬ ক সমান সমান, এখানে সমান সমানের পরে ৬২ রয়েছে, আমরা লিখলাম ৬২। যেহেতু ৮কে আমরা এই পাশে পাঠিয়ে দেবো, 8 এখানে আছে যোগ আকারে, এই পাশে যখন আসবে তখন হয়ে যাবে বিয়োগ, তার মানে হয়ে যাবে বিয়োগ 8। এবারে দেখো আমরা আরও একটি বা দিলাম, এখন এখানে রয়েছে ৬ ক, আমরা লিখলাম 6 ক সমান সমান ৬২ থেকে আমাদের 8কে বিয়োগ করতে বলা হয়েছে, তাই না। আমরা যদি ৬২ থেকে 8কে বিয়োগ করি, দেখো আমরা 2 থেকে 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 2 ছোটো, এই জন্য 2কে কীভাবে বড় বানাবো, এই 6-এর কাছ থেকে 1কে ধার করে ওকে বানালাম 12, আগে ছিল ও 2-এর সাথে 1 পেয়ে ও হয়ে গেল এখন 12 থেকে যদি আমরা 8কে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 4। এবারে দেখো এখানে আগে ছিল 6, এই 6 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 5 থেকে এখানে যেহেতু আর কিছু নেই, তার মানে আমরা 0 ধরে নিতে পারি, 5 থেকে 0 চলে গেলে থাকে কিন্তু 5, তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, 54, তাই না। এবারে আমরা কি করব, এই যে 6 ক রয়েছে, এই 6 ক থেকে শুধুমাত্র ককে এই পাশে রাখবো এবং 6কে এই পাশে আমরা পাঠিয়ে দেবো। দেখো আমরা লিখবো হচ্ছে বা, আমরা শুধুমাত্র ককে এই পাশে রাখবো, এরপরে একটি সমান সমান চিহ্ন দেবো, এখানে সমান সমানের পরে রয়েছে 54, আমরা এখানে লিখে দিলাম 54। এরপর এই 6কে যেহেতু আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে 6 আছে এখানে কী আকারে, আমরা জানি কোনো সংখ্যা যদি অক্ষরের সাথে একই সঙ্গে থাকে তখন কিন্তু সে গুণ আকারে থাকে, তাহলে গুণ আকারে থাকলে এই পাশে এসে হয়ে যাবে ভাগ, তার মানে আমরা এখানে লিখে দেবো ভাগ 6। এখন দেখো আমরা এই পাশে এখন এই লাইনে যেহেতু আমরা উত্তর পেয়ে যাব, কারণ আমরা ভাগটুকুকে করলেই কিন্তু কয়ের মান পেয়ে যাচ্ছি, যার কারণে আমরা এখানে লিখে দেবো সুতরাং ক সমান সমান, আমরা যদি 54কে 6 দ্বারা ভাগ করি, দেখো তো 6-এর সাথে কতকে গুণ করলে 54 হয়, আমরা জানি 6 নং 54, অর্থাৎ 6-এর সাথে 9কে গুণ করলে হয় 54, তার মানে 54কে 6 দ্বারা ভাগ করলে হয় 9, তাহলে আমাদের কয়ের মান হচ্ছে 9। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে কয়ের মান হলো 9, অর্থাৎ ক সমান সমান 9, তার মানে আমরা 9টি পেন্সিল যদি কিনি তাহলে কিন্তু আমাদের মোট
মোট টাকা হবে হচ্ছে কত টাকা, ৬২ টাকা। এবারে একই রকমভাবে যদি আমরা ২ নম্বর অঙ্কে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি ২ নম্বর অঙ্কে ক্ষয়ের মান দেওয়া রয়েছে ৯৮, তাই না? তাহলে এবারে আমরা যদি এটিকে সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি ক্ষয়ের মান রয়েছে ৯৮। তাহলে আমরা কি লিখব, আমরা ২ নাম্বার দিয়ে লিখব একই রকমভাবেই, ঠিক একই রকমভাবে ১ নম্বর অঙ্কের মতোই কিন্তু আমরা এটিকেও সমাধান করব। আমরা লিখব উপরের প্রশ্নে পাই, আমরা প্রশ্নে কি পাই, একটি পেন্সিলের মূল্য যেহেতু ৬ টাকা, এই জন্য আমরা শুরুতে লিখলাম ৬ এবং এর সাথে গুণ করব কাকে, আমরা যেহেতু ক সংখ্যক পেন্সিল কিনেছিলাম যার কারণে ৬-এর সাথে গুণ করব আমরা ককে, এবং এর সাথে আমরা যোগ করে দেবো কাকে, এর সাথে এই পেন্সিলের দামের সাথে আমরা যেহেতু আরও একটি রাবার কিনেছিলাম যার কারণে এই পেন্সিলের দামের সাথে আমরা যোগ করে দেবো একটি রাবারের দামকে, তাই না? একটি রাবারের দাম কত টাকা, ৮ টাকা, যার কারণে আমরা এখানে লিখে দিলাম ৮। এবং যখন আমরা এইগুলোকে কেনাকাটা করলাম তখন আমাদের মোট দাম হলো কত টাকা, এবারে আগে হয়েছিল ৫০ কিন্তু এবারে হয়েছে কত টাকা, ৯৮ টাকা, তাই না? এখানে কিন্তু আমাদের ক্ষয়ের মান দেওয়া রয়েছে ৯৮ টাকা, তাহলে আমরা এখানে লিখে দেবো ৯৮। আমরা এখানে একটি বন্ধনী দিয়ে কি লিখতে পারি, যেহেতু ক্ষয়ের মান কত, ৯৮, যেহেতু ক্ষয়ের মান ৯৮। এবারে দেখো যদি আমরা এতটুকুকে সমাধান করি, আমরা একই রকমভাবে একটি বা দিব শুরুতে, তাই না? এরপর এখানে যেহেতু গুণ রয়েছে এবং যোগ রয়েছে এই জন্য আমরা কি করব, আগে গুণের কাজ করব। ঠিক একই রকমভাবে দেখো তোমরা একটি অঙ্ক করলে পরবর্তী অঙ্কগুলো ঠিক একই রকম নিয়মেই কিন্তু সমাধান করতে পারবে। তাহলে ৬-এর সাথে ককে গুণ করলে হয়ে যায় ৬ক, যোগ রয়েছে ৮, আমরা লিখে দিলাম যোগ ৮ = ৯৮ = ৯৮, অর্থাৎ যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবেই লিখে দিলাম। এবারে আরও একটি বা দিলাম। এখন দেখো আমরা শুরুতে যদি ৮কে এই পাশে পাঠিয়ে দিই, তাই না, কারণ শুধুমাত্র ককে আমরা এই সাইডে রাখবো যার কারণে আমরা কী করবো, শুরুতে ৮কে এই পাশে পাঠিয়ে দেবো। এখানে রয়েছে ৬ক, আমরা ৬ককে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে সমান সমানকে আমরা এবারে এখানে লিখে দেবো, পরের সমান সমানের পরে রয়েছে ৯৮, আমরা লিখে দিলাম ৯৮। এখন ৮কে যদি এই পাশে পাঠিয়ে দিই, ৮ আছে এখানে যোগ আকারে, এখানে এসে হয়ে যাবে বিয়োগ ৮, তাই না? এখানে আছে যোগ ৮, এখানে হয়ে যাবে বিয়োগ ৮। এবারে দেখো যদি আমরা আরও একটি বা দিই, এবারে ৬ক রয়েছে, আমরা ৬ক লিখে দিলাম, একটি সমান সমান চিহ্ন দিলাম। এবারে ৯৮ থেকে যদি 8কে বিয়োগ করি, আমরা জানি 8 থেকে 8 চলে গেলে থাকে 0, 9 থেকে এখানে যেহেতু আর কিছু নেই তার মানে 9 থেকে 0 গেলে 9ই থেকে যায়। আমরা এখানে পাচ্ছি ৬ক = 90। এবারে যদি আমরা শুধুমাত্র ককে এই বা পাশে রাখি তাহলে আমরা কি লিখব, আমরা লিখব বা, শুধুমাত্র ককে আমরা এই পাশে রাখবো এবং সমান সমান দিয়ে আমরা সমান সমানের এই পাশে এসে 6কে নিয়ে আসবো। তাহলে সমান সমানের পরে আমরা দেখতে পাচ্ছি 90, এখানে লিখে দিলাম 90। এখানে 6 যেহেতু কয়ের সাথে গুণ আকারে রয়েছে তার মানে এখানে এসে হয়ে যাবে ভাগ 6। আচ্ছা এবারে দেখো আমরা যেহেতু এই লাইনে এসে উত্তর পেয়ে যাবো এই জন্য আমরা এখানে লিখবো একটি সুতরাং দিয়ে এখানে আমরা ক লিখবো, ক = 90-এর সাথে 6কে যদি আমরা ভাগ করি তাহলে কতবার ভাগ যায়, দেখো আমরা যদি আলাদা জায়গাতে একটু ভাগ করে দেখার চেষ্টা করি, আমরা 6কে যদি আমরা 6 দ্বারা যদি আমরা 90কে ভাগ করি, 6-এর সাথে আমরা 6-এর সাথে দেখি তো কতকে গুণ করলে 9-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই, আমরা জানি 6 × 6, 6 × 2 = 12, অর্থাৎ 6-এর সাথে 2কে গুণ করলে কিন্তু 9-এর চেয়ে বড় হয়ে যায়, যার কারণে আমরা 6কে 1 দ্বারা গুণ করব, 6 × 1 = 6। এবারে যদি আমরা 9 থেকে 6কে বিয়োগ করি তাহলে পাই হচ্ছে 3, এখানে পাশে রয়েছে 0কে যদি নিচে নামিয়ে আনি তাহলে হয়ে যায় 30। তাহলে 6-এর সাথে কতকে গুণ করলে 30 হয়, আমরা জানি 6-এর সাথে 5কে গুণ করলে হয় 30, অর্থাৎ 5 × 6 = 30, যার কারণে 5কে লিখলাম এখানে এবং নিচে লিখলাম আমরা 30। 30 থেকে 30 বিয়োগ করলে থাকে 0, তার মানে দেখো আমরা এখানে উত্তর পাচ্ছি হচ্ছে কত, 15। তার মানে কয়ের মান আমরা পাচ্ছি এবারে 15। এটা হচ্ছে কি আমাদের উত্তর, আমরা কিন্তু কয়ের মানটিকে বের করে ফেলেছি। একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কে লক্ষ্য করি, দেখো বন্ধুরা এখানে 3 নম্বরে কিন্তু আমাদের এবারে ক্ষয়ের মান দেওয়া রয়েছে 140। তাহলে এটিকেও তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করার চেষ্টা করবে। তোমরা যদি এটিকে সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, এবং যদি না পারো তাহলেও অবশ্যই কমেন্ট করে সেটি জানিয়ে দিবে, ঠিক আছে? এরপরে দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কয়ের এমন মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়। দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি এবং এই প্রত্যেকটি বাক্যে আমরা কিন্তু একটি করে ক দেখতে পাচ্ছি। এখন এই কয়ের আমাদের এমন মান নির্ণয় করতে বলা হয়েছে যেন এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো সঠিক হয়, ঠিক আছে? তাহলে কয়ের কোন মান বসলে এই বাক্যগুলো সঠিক হবে সেই মানটি কিন্তু আমাদের এবারে নির্ণয় করতে বলা হয়েছে, মানে বের করতে বলা হয়েছে। যেমন দেখো 1 নাম্বারটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করো, হ্যাঁ? আচ্ছা দেখো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা শুধুমাত্র ককে
এই সমান সমানের বা পাশে রাখবো, অর্থাৎ এক পাশে রাখবো, এবং বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা উল্টো সাইডে পাঠিয়ে দেবো, তাই না? তাহলে আমরা কি করব, আমরা শুরুতে লিখবো হচ্ছে বা দিয়ে আমরা লিখবো হচ্ছে ক। এবারে কি করব, এই এখানে যেহেতু সমান সমান রয়েছে আমরা একটু সমান সমান দিব, সমান সমানের পরে যেহেতু 13 রয়েছে আমরা লিখবো 13। এখানে যেহেতু 7 ছিল, এই 7কে আমরা কি করব, এই সমান সমানের এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা জানি যে 7 যেহেতু এখানে যোগ আকারে রয়েছে, দেখো 7 কিন্তু কয়ের সাথে যোগ আকারে রয়েছে, তাই না? যার কারণে 7 যখন এই পাশে চলে আসবে তখন কিন্তু ও হয়ে যাবে বিয়োগ। কারণ আমরা জানি যে কোনো সংখ্যা যখন সাইড পরিবর্তন করে, মানে পাশ পরিবর্তন করে, তখন কিন্তু সে তার যে চিহ্নটি থাকে সেই চিহ্নটির বিপরীত চিহ্নে পরিণত হয়ে যায়, তাই না? যেমন এখানে ও 7 রয়েছে কয়ের সাথে যোগ আকারে, যার কারণে এখানে এসে হয়ে যাবে বিয়োগ, অর্থাৎ বিয়োগ 7। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে যেহেতু কয়ের মানটি এই লাইনে পেয়ে যাবো, যার কারণে এখানে আমরা লিখবো সুতরাং ক সমান সমান 13 থেকে যদি আমরা 7কে বিয়োগ করে দিই, তাহলে আমরা জানি 13 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 6। আমরা এখানে লিখে দেবো 6। তাহলে দেখো আমরা কিন্তু এখানে কয়ের মান পেয়ে যাচ্ছি 6। এখন কয়ের মান যদি 6 হয় তাহলে 6 কি সঠিক উত্তর কিনা আমরা এটাকে কীভাবে করে বুঝতে পারি? আমরা দেখো এই যে ক রয়েছে একদম শুরুতে, এই কয়ের জায়গাতে যদি আমরা 6কে বসাই তাহলে দেখি তো এই বাক্যটি সত্য হয় কিনা। কয়ের জায়গায় যদি আমরা 6 ধরে নিই, তাহলে এখানে বলা হয়েছে 7 যোগ 6, অর্থাৎ 7-এর সাথে 6কে যোগ করলে হয়ে যায় 13। দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে 13। তার মানে কয়ের মান যে 6, এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব ক সমান সমান 6। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 2 নম্বরে আমাদের বলা হয়েছে কি, 2 নম্বরে বলা হয়েছে, তোমরা যদি প্রশ্ন লক্ষ্য করো এখানে বলা হয়েছে ক বিয়োগ 4 সমান সমান 18। এটি কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এখন দেখো এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, আমরা কি করব, আমরা যে কাজটি করব, আমরা জানি যে শুধুমাত্র ককে আমরা বা পাশে রাখবো, তাই না? এবং এই যে সংখ্যা রয়েছে সংখ্যাকে কিন্তু আমরা সমান সমানের উল্টো দিকে নিয়ে যাব। তাহলে আমরা লিখব বা লিখে আমরা লিখব হচ্ছে ক। এবারে সমান সমান রয়েছে, আমরা সমান সমান দিব, সমান সমানের পরে রয়েছে 18, আমরা লিখব 18। এবারে দেখো এই যে এখানে 4 ছিল, 4কে যখন আমরা উল্টো সাইডে নিয়ে আসবো তখন 4 আছে এখানে কি আকারে, এখানে আছে কিন্তু বিয়োগ আকারে, তাই না? কয়ের সাথে 4 আছে বিয়োগ আকারে, তাহলে এই পাশে এসেও হয়ে যাবে যোগ। তাহলে আমরা এখানে লিখে দেবো যোগ 4। এবার আমরা যেহেতু কয়ের উত্তর এই লাইনে এসে পেয়ে যাবো, এই জন্য লিখবো একটু সুতরাং ক সমান সমান 18-র সাথে 4কে যোগ করলে হয়ে যায় 22। আমরা এখানে লিখে দেবো 22। এবারে দেখো আমরা কিন্তু এখানে কয়ের মান পেয়ে যাচ্ছি 22। এখন 22 আমাদের সঠিক উত্তর কিনা এদিকে আমরা কীভাবে বুঝতে পারি? এইখানে একদম শুরুতে যে ক রয়েছে এই শুরুর লাইনে, এই কয়ের জায়গাতে যদি আমরা 22কে আমরা ধরি, দেখো আমরা যদি 22 ধরে নিই এখানে, তাহলে কি আমাদের এই লাইনটি মানে এই বাক্যটি সত্য হয় কিনা যদি আমরা একটু দেখি। 22 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি, আমরা জানি 22 থেকে 4 বিয়োগ করলে থাকে হচ্ছে 18। এই দেখো এখানে কিন্তু রয়েছে 18। খুবই সহজ কিন্তু এবং খুবই মজার একটি অঙ্ক, তাই না? তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে আমাদের এই অঙ্কটি সঠিক হয়েছে। আমরা এমন একটি অঙ্ক এখন দেখো সমাধান করছি যেখানে অঙ্ক করার পরে আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছি যে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো এখানে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের ঠিক একই রকম নিয়মেই সমাধান করতে হবে। দেখো এখানে কিন্তু মাঝখানে রয়েছে গুণ, তার মানে এই পাশে যখন আমরা নিয়ে আসবো কোনো সংখ্যাকে তখন কিন্তু হয়ে যাবে ভাগ, কারণ গুণের বিপরীত ভাগ। আবার 4 নাম্বারে যেহেতু আমাদের রয়েছে ভাগ, তার মানে এখান থেকে একটি সংখ্যাকে যখন এই পাশে আমরা নিয়ে আসবো তখন ভাগের বিপরীত কি, ভাগের বিপরীত কিন্তু গুণ, তার মানে হয়ে যাবে গুণ। তাহলে এইগুলো তোমরা নিজেদের মতো করে সমাধান করবে, যদি তোমরা করতে পারো এটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং দেখো আমরা পরবর্তী অঙ্কে যদি লক্ষ্য করি, দেখো যেহেতু 5 নম্বর অঙ্কটি একটু আমরা আলাদা রকমের দেখতে পাচ্ছি, যার কারণে 5 নম্বর অঙ্কটিকে যদি আমরা একটু সমাধান করি, দেখো বন্ধুরা আমরা এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 3 গুণ, আমরা এখানে একটি বন্ধনী দেখতে পাচ্ছি, বন্ধনের মধ্যে রয়েছে 5 যোগ ক সমান সমান 18। তাহলে এটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? আমরা জানি যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি বন্ধনী থাকে তবে সেই বন্ধনীর কাজটাকে কিন্তু আগেই করতে হয়, তাই না? এটি আমরা জানি। তবে দেখো এখানে একটি বিষয় বোঝা রয়েছে, সেটি হচ্ছে আমরা শুরুতে যেহেতু বা দিতে হয় আমরা একটি বা দিলাম। এখন যদি আমরা এই বন্ধনীর কাজটুকুকে আগে করি, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, আমাদের 5-এর সাথে বন্ধনের মধ্যে বলা হয়েছে 5 যোগ ক, অর্থাৎ 5-এর সাথে ককে যোগ করতে বলা হয়েছে। তাহলে 5 এবং ককে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় 5 ক। আমরা জানি সাধারণভাবে সেক্ষেত্রে হয়ে যায় কি আমাদের 5 ক, তাই না? যদি 5 ক হয় তাহলে এই 5 ককে একসাথে লিখলে কিন্তু আমরা
যেটি এর আগেও দেখেছি যে আমরা কিন্তু জানি যে এই সংখ্যা এবং অক্ষর যদি একসাথে থাকে তখন কিন্তু এই মাঝখানে আমরা একটি গুণ ধরি, তাই না, গুণ ধরে নিই। তাহলে যদি আমরা 5 ককে একত্রে লিখি তখন কিন্তু এটি গুণ আকারে প্রকাশ করা হয়ে গেল, তাই না। যার কারণে আমরা কি করব, এতটুকুর কাজকে আমরা পরবর্তীতে করব। হ্যাঁ, আগে আমরা এই সংখ্যাটাকে এই পাশে পাঠাবো, তারপরে হচ্ছে আমরা এই ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা পরবর্তীতে করব। আচ্ছা, তাহলে কি করতে পারি আমরা ব্র্যাকেটের মধ্যে যে 5 যোগ করা রয়েছে এটিকে আমরা শুরুতে বাঁ পাশে রাখবো এবং এই 3কে আমরা এই সাইডে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এতটুকুকে যদি লিখি, আমরা লিখলাম হচ্ছে 5 যোগ ক, এরপরে একটু সমান সমান দিলাম, সমান সমানের পরে রয়েছে 18, আমরা লিখলাম 18। এখন দেখো এই 3কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই 3 রয়েছে এখানে গুণ আকারে, তার মানে এখানে এসে হয়ে যাবে ভাগ, তার মানে আমরা লিখবো ভাগ 3, তাই না। এখন দেখো আমরা একটি বা দিলাম, এখানে যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে লিখে দিলাম 5 যোগ ক সমান সমান 18কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যায় কত, আমরা যদি 3-এর ঘরের নামটা পড়ি আমরা জানি 3-এর সাথে কতকে গুণ করলে 18 হয়, 3 6 18, তার মানে 3-এর সাথে 6কে গুণ করলে হয় 18, অর্থাৎ 18 দ্বারা যখন আমরা 3কে ভাগ করলাম ভাগফল পেলাম হচ্ছে আমরা 6, আমরা এখানে লিখে দিলাম 6। এবারে দেখো এখন কিন্তু আমরা এই যে ব্র্যাকেটটা রয়েছে মানে বন্ধনী রয়েছে, বন্ধনীর মধ্যে যে অঙ্ক রয়েছে এটির কাজ আমরা এখন করতে পারবো। আমরা কি করব, আমরা লিখব বা লিখে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধনীর মধ্যে বলা হয়েছে 5 যোগ ক, তাই না। এই 5 এবং ককে আমরা এই লাইনে এসে আমাদের আর বন্ধনীর দরকার নেই, ঠিক আছে, আমাদের বন্ধনীর আর দরকার নেই। আচ্ছা, আমরা এখানেও বন্ধনী দেবো না, যদি আমরা এখানেও বন্ধনীটা উঠিয়ে দিই তা তো আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু এই পাশে আশপাশে আর কোনো সংখ্যা নেই। দেখুন আমরা এখানেও যদি বন্ধনী উঠিয়ে দিই তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন দেখো এই 5 যোগ ক এবং এখানে বলা হয়েছে সমান সমান 6। এখন এই 5কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, কারণ আমরা জানি যে শুধুমাত্র ককে কিন্তু আমরা বাঁ সাইডে রাখবো, তাই না। আমরা এখানে লিখবো হচ্ছে ক সমান সমান এই পাশে শেষে যেহেতু রয়েছে 6, আমরা লিখে দিলাম 6। এখন এই 5কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 5 এখানে রয়েছে কি আকারে, এখানে রয়েছে কিন্তু যোগ আকারে, তার মানে এই পাশে এসে হয়ে যাবে বিয়োগ 5। আচ্ছা, এখন আমরা কয়ের মান যেহেতু এখানে এসে পেয়ে যাচ্ছি, যার কারণে আমরা এখানে লিখে দেবো সুতরাং ক সমান সমান 6 থেকে 5কে বিয়োগ করলে হয়ে যায় 1। আমরা এখানে কয়ের মান পাচ্ছি 1। এখন এই কয়ের জায়গাতে 1 বসিয়ে দেখি তো যে আমাদের এই লাইনটি সঠিক হয় কিনা। আমরা কয়ের জায়গায় যদি ধরে নিই 1, তাহলে দেখো এখানে বলা হয়েছে 3 গুণ এই এতটুকুর কাজ করলে হয়ে যায় 5 যোগ 1, 5 এবং 1কে যোগ করলে হয়ে যায় 6। আমরা এখানে মোট পাচ্ছি কিন্তু 6, তাহলে 3-এর সাথে 6কে যদি আমরা গুণ করি 3 6 18, তার মানে আমাদের এটি কিন্তু আমাদের এই বাক্যটি কিন্তু সঠিক হচ্ছে, তাই না। যার কারণে আমরা ধরে নিতে পারি বা বুঝতে পারি যে আমাদের এই যে কয়ের মান 1 হয়েছে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব ক সমান সমান 1। এবারে 6 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 6-তে বলা হয়েছে, আমরা শুরুতে একটি ব্র্যাকেট দেখতে পাচ্ছি মানে বন্ধনী দেখতে পাচ্ছি, বন্ধনীর মধ্যে বলা হয়েছে ক ভাগ 5 গুণ 4 সমান সমান 28। তাহলে আমরা কি করব, আমরা জানি যে কয়ের সাথে 5কে কিন্তু আমরা ভাগ করলে কিছুই আমরা এটিকে কিন্তু ভাগ করতে পারবো না, তাই না। যার কারণে এখানে যে গুণ 4 রয়েছে এই গুণ 4কে আমরা এই পাশে আগে পাঠিয়ে দেবো। তাহলে আমরা কি লিখবো, আমরা একটি বা দিব, বা দিয়ে এখানে যা রয়েছে ক ভাগ 5 আমরা এতটুকুকে এখানে রেখে দিব। এরপরে সমান সমান রয়েছে, আমরা সমান সমান দিব, এখানে রয়েছে সমান সমানের পরে 28, আমরা এখানে লিখে দেবো 28। আমরা এই ব্র্যাকেটটাকে আমরা এখানে উঠিয়ে দিতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এই ব্র্যাকেটের আশপাশে যেহেতু আর কোনো সংখ্যা নেই যার কারণে আমরা এটিকে কিন্তু এখন উঠিয়ে দিতে পারি। এবারে দেখো এই 4কে যেহেতু আমরা এই পাশে নিয়ে আসবো, 4 এখানে রয়েছে গুণ আকারে, তার মানে এখানে এসে হয়ে যাবে ভাগ, এখানে ছিল গুণ 4 এখানে হয়ে যাবে ভাগ 4। এখন আমরা নিচের লাইনে এসে একটি বা দিলাম, এখানে যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে রেখে দিলাম ক ভাগ 5 সমান সমান। এবার 28কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, আমরা যদি 4-এর ঘরে নামতে পড়ি, দেখো তো 4-এর সাথে কতকে গুণ করলে 28 হয়, আমরা জানি 4 7 28, তাই না। তার মানে 28কে 4 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাই 7, আমরা এখানে লিখে দিলাম 7। এবারে দেখো এখানে আমাদের বলা হয়েছে ক ভাগ 5 সমান সমান 7, আমরা কিন্তু শুধুমাত্র ককে এই বা পাশে রেখে দেবো, তাই না। তাহলে আমরা একটি বা দিয়ে আমরা কি করব, শুধুমাত্র ককে রাখবো এখানে, এবং এরপরে সমান সমান দিয়ে আমরা সমান সমানের পরে যেহেতু 7 দেখতে পাচ্ছি আমরা এখানে লিখে দেবো 7। এখন দেখো এখানে এই যে 5 রয়েছে, 5কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 5 রয়েছে এখানে ভাগ আকার, তার মানে এখানে যখন আসবে তখন ও হয়ে যাবে কি ভাগের বিপরীত, যেহেতু গুণ তার মানে এখানে হয়ে যাবে গুণ, এখানে 5 রয়েছে আমরা লিখে দেবো 5, তার মানে এখানে যেহেতু ভাগ 5 ছিল এই পাশে এসে সমান সমানের ডান পাশে এসে ও হয়ে যাবে গুণ 5। এখন দেখো আমরা যেহেতু এই পাশে অর্থাৎ নিচে এসে আমরা যেহেতু কয়ের উত্তরটিকে পাবো এই লাইনে, যার কারণে আমরা এখানে লিখে দেবো সুতরাং আমরা জানি যে লাইনে এসে
আমরা কয়ের মানটিকে বের করতে পারবো, মানে উত্তরটিকে পাবো, সেই লাইনে কিন্তু আমাদের শুরুতে সুতরাং দিতে হয়। আমরা লিখবো সুতরাং ক সমান সমান, এখন 7-এর সাথে 5কে গুণ করলে হয়ে যায় 5 7 35। আমরা লিখে দেব 35। তার মানে আমরা কয়ের মান পাচ্ছি 35। এখন 35কে যদি কয়ের জায়গাতে বসাই, দেখো আমাদের এই যে লাইনটি এটি সত্য হয় কিনা, মানে এই বাক্যটি সত্য হয় কিনা। এখানে কয়ের মান যদি 35 হয়, 35-এর সাথে আমাদের ভাগ করতে বলা হয়েছে 5কে, অর্থাৎ 35কে 5 দ্বারা ভাগ করলে উত্তর হয় হচ্ছে 7। এই 7-এর সাথে যদি আমরা গুণ করি এই 4কে, দেখো এখানে কিন্তু গুণ করতে বলা হয়েছে 4কে, তাহলে 7 এবং 4কে গুণ করলে হয় 4 7 28। এই দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি 28। তার মানে আমাদের এই বাক্যটি সঠিক, অর্থাৎ আমরা যে কয়ের মান 35 পেয়েছি এটি হচ্ছে আমাদের সঠিক, তাই না? এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা এখানে একদম নিচে 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে একটি পানির বোতলের ওজন 120 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। দেখো এই প্রশ্নটিকে, অর্থাৎ আমরা যদি এটিকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যে একটি পানির বোতল রয়েছে, হ্যাঁ, সেই বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম, অর্থাৎ একটি পানির বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম। এখন বলা হয়েছে এরকম কিছু বোতল মিনা কী করলো, একটি ব্যাগের মধ্যে সে এরকম কিছু বোতল রেখে দিল, মানে রাখলো, এবং যে ব্যাগের মধ্যে সেই বোতলগুলোকে রেখেছিল সেই ব্যাগের ওজন হচ্ছে 50 গ্রাম। এখন আমাদের বলা হয়েছে যে এই 50 গ্রাম ওজনের ব্যাগের মধ্যে সে কতটি বোতল রেখেছে সেটি কিন্তু আমরা জানি না, বলা হয়েছে কিছু বোতল রেখেছে সে, তাই না? তাহলে সে যে পরিমাণ বোতল রেখেছে, মানে যে কয়টি বোতল রেখেছে সেই বোতলকে কিন্তু আমাদের ক দ্বারা বোঝানো হয়েছে, মানে ক সংখ্যক বোতল সে রেখেছে। এবং এই যে সে বোতলগুলো রাখলো এবং যে ব্যাগে রাখলো, দেখো এক একটা বোতলের ওজন কিন্তু 120 গ্রাম করে, তাই না? এরকম 120 গ্রাম 120 গ্রাম এরকম যে কয়টি বোতল সে রাখলো এবং যে ব্যাগটির মধ্যে রাখলো সেই ব্যাগের ওজন কিন্তু 50 গ্রাম। তাহলে এই ব্যাগের ওজন এবং বোতলগুলোর ওজন মিলে মোট যে ওজনটা হয় সেই মোট ওজনকে কিন্তু খ দ্বারা বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে ক দ্বারা বোঝানো হয়েছে মোট বোতলকে, বোতলের সংখ্যাকে ক দ্বারা বোঝানো হয়েছে, এবং বোতল এবং ব্যাগ এই উভয়ের যে ওজন, মানে বোতল এবং ব্যাগ সব কিছু মিলে যে ওজন সেটিকে কিন্তু খ দ্বারা বোঝানো হয়েছে, ঠিক আছে? আবার যদি দেখো এটিকে যদি একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, আমাদের যেহেতু বলা হয়েছে যে কিছু বোতল রয়েছে, তাই না? আমরা ধরে নিচ্ছি কি এই একটি বোতল, হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি এই একটি বোতল, এই একটি বোতল, এই একটি বোতল, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি কি এগুলো একটি বোতল। আচ্ছা, এই যে এক একটি বোতল, এই এক একটি বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম। এই বোতলটির ওজন 120 গ্রাম, তারপরে হচ্ছে এই বোতলটির ওজন 120 গ্রাম, এরকম যতটি বোতলই রয়েছে না কেন এক একটি বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম করে। সে কী করলো, এরকম কয়েকটি বোতল, হ্যাঁ, কয়েকটি বোতল, আমরা তো জানি না যে কয়টি বোতল, এটি কিন্তু বলা হয়নি, তো এই বোতলটির ওজনও কিন্তু 120 গ্রাম, এরকম কয়েকটি বোতল সে কী করলো একটি ব্যাগের মধ্যে রাখলো। আমরা ধরে নিচ্ছি যে এই হচ্ছে একটি ব্যাগ, হ্যাঁ, আমাদের এই হচ্ছে একটি ব্যাগ, এই হচ্ছে একটি ব্যাগ। এই ব্যাগের মধ্যে সে কী করলো এরকম কয়েকটি বোতল সে রেখে দিল। এখন এই যে ব্যাগের মধ্যে সে রাখলো, এই ব্যাগের ওজন হচ্ছে 50 গ্রাম, এই ব্যাগের ওজন হচ্ছে 50 গ্রাম। তারপরে আমরা কি বুঝতে পারলাম, এক একটি বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম করে, 120 গ্রাম 120 গ্রাম 120 গ্রাম, তার মানে এক একটি বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম, এবং এই যে ব্যাগের মধ্যে রেখেছিল এই ব্যাগটির ওজন হচ্ছে 50 গ্রাম, তাই না? এখন আমাদের বলা হয়েছে সে এই ব্যাগের মধ্যে যে কয়টি বোতল রেখেছিল, আমরা কিন্তু জানি না যে কতটি বোতল রেখেছিল, সে যে কয়টি বোতল রেখেছিল সেই বোতলের সংখ্যাকে কিন্তু আমাদের ক দ্বারা বোঝানো হয়েছে, আমাদের ক ধরতে বলা হয়েছে, হ্যাঁ। যদি সে আমরা ধরে নিচ্ছি অনুমান করে, আমরা জাস্ট বোঝার জন্য আমরা যদি ধরে নিই যে আমরা ধরে নিচ্ছি 5টি বোতল সে ব্যাগের মধ্যে রেখেছিল, তাহলে এই 5টি বোতল যেহেতু রেখেছিল তাহলে ওই 5কে আমরা ধরবো হচ্ছে ক এর মাধ্যমে, মানে ওই 5 দ্বারা আমরা ককে বুঝাবো, ঠিক আছে? অর্থাৎ সে যে কয়টি বোতলই এই ব্যাগের মধ্যে রেখেছিল না কেন সেই বোতলের সংখ্যাকে কিন্তু আমরা ক দ্বারা ধরে নিব। এবং খ দ্বারা আমাদেরকে কি বোঝানো হয়েছে, খ দ্বারা বোঝানো হয়েছে যদি সে 5টি বোতল এখানে ধরো রাখে, এখানে একটি বোতল রাখলো, 2টি বোতল রাখলো, এরকম করে সে 5টি বোতল যদি সে এখানে রাখে, ঠিক আছে? সে যদি 5টি বোতল রাখে তাহলে এই 5টি বোতলের কিন্তু ওজন রয়েছে, তাই না? 5টি বোতলের ওজন কেমন রয়েছে, 5টি বোতলের কিন্তু ওজন রয়েছে কি এক একটার 120 গ্রাম 120 গ্রাম 120 গ্রাম 120 গ্রাম 120 গ্রাম 120 গ্রাম,
একটার কিন্তু 120 গ্রাম 20 গ্রাম করে রয়েছে, এবং এই যে ব্যাগের ওজন রয়েছে আরও 50 গ্রাম। তাহলে এই বোতলগুলোর ওজন এবং এই একটি ব্যাগের ওজন, এই বোতল এবং ব্যাগ এই সবগুলোর মিলে যে ওজনটা হয়, এই মোট ওজনকে কিন্তু বোঝানো হয়েছে খ দ্বারা। ঠিক আছে, আবারও বোঝো, ক দ্বারা বোঝানো হয়েছে যে কয়টি বোতল আমরা এখানে রেখেছি, মানে মিনা যে কয়টি বোতল এই ব্যাগের মধ্যে রেখেছে সেই বোতলের সংখ্যাকে বোঝানো হয়েছে ক দ্বারা, এবং এই বোতলের ওজন, বোতলগুলোর ওজন এবং এই ব্যাগটির ওজন, এই সমস্ত কিছুর ওজন একত্রে বোঝানো হয়েছে খ দ্বারা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা বইয়ের কাছে চলে যাই, এখানে 1 নম্বরে আমাদের বলা হয়েছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। তাহলে আমাদের ক এবং খ, এই ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে এই ক এবং খ এর সম্পর্কটা আমরা কীভাবে করে লিখতে পারি? আমাদের একটি বোতলের ওজন যেহেতু 120 গ্রাম, তাহলে আমরা কি করব, আমরা এই 120 গ্রামের সাথে আমরা গুণ করব কাকে? আমরা যে কয়টি বোতল এই ব্যাগের মধ্যে রেখেছি সেই কয়টি বোতলকে কিন্তু আমরা 120 গ্রামের সাথে গুণ করব, তাই না? যেহেতু একটির ওজন 120 গ্রাম, তার মানে যে কয়টি বোতল রেখেছি সেই কয়টি বোতলের ওজন কিন্তু সেই কয় গুণ হবে, তাই না? যার কারণে আমরা কি করতে পারি, দেখো আমরা 1 নাম্বার দিয়ে লিখব হচ্ছে, আমরা 1 নাম্বার দিয়ে লিখব, আচ্ছা আমরা 1 নাম্বার দিয়ে লিখব একটি বোতলের ওজন যেহেতু 120 গ্রাম, আমরা এখানে লিখব 120 গুণ করব এর সাথে কাকে? যে কয়টি বোতল সে এখানে রেখেছিল এই ব্যাগের মধ্যে সেই কয়টি বোতলের সংখ্যাকে কিন্তু আমরা এখানে 120-এর সাথে গুণ করব, তাই না? তাহলে আমরা কতটি বোতল এখানে রেখেছিল সে আমরা কি পাই? আমরা কিন্তু জানি যে ক সংখ্যক বোতল, সে যে কয়টি বোতল রেখেছিল সেটিকে আমরা কি দ্বারা ধরেছি? ক ধরেছি, তাই না? যার কারণে কিন্তু আমরা 120-এর সাথে গুণ করব ককে, এবং 120-এর সাথে যখন আমরা ককে গুণ করলাম তখন কিন্তু আমরা এখানে বোতলের ওজনগুলোকে পেলাম। এই যে কয়টি বোতল সে রেখেছিল সেই বোতলগুলোর ওজন কিন্তু পেলাম, কিন্তু এর সাথে কিন্তু এই যে ব্যাগটি রয়েছে, দেখো এই ব্যাগের ওজন কত গ্রাম রয়েছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাগের ওজন রয়েছে 50 গ্রাম। তাহলে এই বোতলের ওজনগুলোর সাথে কিন্তু এই ব্যাগের ওজনটাকেও আমাদের যোগ করতে হবে, তাই না? তাহলে এটিকে আমরা কি করব? যোগ করে দেব কত গ্রামকে? 50কে। তাহলে এই 120-এর সাথে যখন আমরা ককে গুণ করলাম তখন আমরা বোতলের ওজনগুলোকে পেলাম, এবং এর সাথে যখন আমরা এই 50 গ্রামকে আরও যোগ করে দিলাম তখন কিন্তু আমরা মোট ওজনটাকে এখানে পেয়ে যাচ্ছি, যে এখানে মোট কত গ্রাম ওজন রয়েছে, তাই না? তাহলে এই মোট ওজনটাকে আমাদের কি বলা হয়েছে? মোট ওজনটাকে বলা হয়েছে খ, তাই না? অর্থাৎ মোট ওজনটাকে আমাদের কি দ্বারা বোঝানো হয়েছে? খ দ্বারা কিন্তু বোঝানো হয়েছে। তাহলে এটি হচ্ছে কি ক এবং খ এর মধ্যে যে সম্পর্ক তার গাণিতিক বাক্যের প্রকাশ। ঠিক আছে, আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিন্তু এইভাবে করে এটিকে প্রকাশ করতে পারি। এবারে যদি আমরা 2 নম্বরে চলে যাই, দেখো 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে বলা হয়েছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান সমান 10। তাহলে ক্ষয়ের মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যখন ক সমান 10। ক মানে হচ্ছে কি? ক মানে কিন্তু বোতলের সংখ্যা। তাহলে আমাদের যদি বোতলের সংখ্যা 10টি হয়, অর্থাৎ এই ব্যাগের মধ্যে যদি আমরা 10টি বোতল রাখি, আমাদের কিন্তু এত সময় পর্যন্ত বলা ছিল না যে কতটি বোতল ব্যাগের মধ্যে মিনা রেখেছিল। তাহলে যদি সে 10টি বোতল এখানে রাখে তাহলে আমাদের বলা হয়েছে ক্ষয়ের মান নির্ণয় করো। ক্ষয়ের মান হচ্ছে কি? খ মানে হচ্ছে কি এখানে মোট ওজন, বোতল এবং এই ব্যাগ, এই বোতল সহ ব্যাগের ওজন কত সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তা এটিই কিন্তু ক্ষয়ের মান, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে নির্ণয় করতে পারি? আমরা 2 নাম্বার দিয়ে লিখব, আমরা 2 নাম্বার দিয়ে লিখব প্রশ্ন অনুযায়ী। আমরা লিখব হচ্ছে প্রশ্ন অনুযায়ী বা প্রশ্নানুযায়ী। আমরা প্রশ্ন অনুযায়ী কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে একটি বোতলের ওজন যেহেতু 120 গ্রাম, আমরা লিখলাম হচ্ছে 120, এর সাথে গুণ করব হচ্ছে কতকে? 120-এর সাথে গুণ করব যে কয়টি বোতল, তাই না? তাহলে বোতলের সংখ্যাকে আমরা কি দ্বারা বুঝতে পারি? আমাদের কিন্তু বোতলের সংখ্যাকে ক দ্বারা বোঝানো হয়েছে। তাহলে 120 গ্রামের সাথে আমরা গুণ করলাম ককে, মানে যে কয়টি বোতল রয়েছে সেই কয়টিকে আমরা গুণ করলাম, এবং এর সাথে আমরা যোগ করে দেব কাকে? এর সাথে আমরা যোগ করে দেব যেহেতু এই বোতলগুলোকে আমরা যে ব্যাগে রেখেছিলাম সেই ব্যাগের ওজন ছিল 50 গ্রাম, যার কারণে আমরা এই বোতলের ওজনের সাথে যোগ করে দেব 50 গ্রামকে, এবং এই সবগুলোকে যোগ করলে এবং গুণ করলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে খ, মানে খ দ্বারা কিন্তু সেটিকে বোঝানো হয়েছে, মানে মোট ওজনকে কিন্তু খ দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা এতটুকুকে পাই, যার কারণে আমরা এখানে লিখেছি প্রশ্নানুযায়ী, তারপর আমরা এই কথাটিকে লিখেছি। এখন আমাদের যেহেতু 2 নম্বরে বলা হয়েছে ক এর মান আমাদের দেওয়া রয়েছে কত?
10। তার মানে এই যে কয়ের মান অর্থ হচ্ছে কি, মানে বোতলের সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে 10। তাহলে এই কয়ের জায়গাতে যদি আমরা 10কে বসাই, এরপরে কিন্তু আমাদের এই ক্ষয়ের মানটিকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই কয়ের জায়গাতে কিন্তু আমরা এবারে 10কে বসাবো। আমরা এবারে কি লিখবো, আমরা একটি বা দিয়ে, বা কেন দেবো, কারণ মাঝখানে যেহেতু সমান সমান রয়েছে আমরা দিলাম একটি বা। এবারে দেখো এখানে যা কিছু রয়েছে আমরা একই রকমভাবে রেখে দেবো। এখানে রয়েছে 120, আমরা লিখলাম 120। এবারে গুণ দিয়ে কয়ের জায়গাতে লিখবো হচ্ছে আমরা শুধুমাত্র 10, যেহেতু কয়ের মান আমাদের 10 দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এবারে আমাদের রয়েছে যোগ 50, আমরা লিখে দিলাম যোগ 50 এবং সমান সমান খ। তাহলে এই যে 10কে আমরা লিখলাম, এটি আমরা কোথায় পেয়েছি, এটি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে। তাহলে এই কথাটিকে কিন্তু আমরা এখানে একটি বন্ধনীর ভিতরে লিখতে পারি, যেহেতু ক সমান সমান 10, যেহেতু ক সমান সমান 10, এটি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে। আমরা সেই কথাটি এখানে ভেঙে লিখে দিলাম, তাই না, যেহেতু ক সমান সমান 10। এবারে দেখো আমরা কি করব, আমরা এইখানের যে কাজটুকু, সেই কাজটুকুকে কিন্তু করব। আমরা এখানে বা দিব, বা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে গুণ এবং এখানে রয়েছে একটি যোগ। তাহলে গুণ এবং যোগের মধ্যে কার কাজ আগে করতে হয়, আমরা জানি গুণের কাজকে আগে করতে হয়। তাহলে 120কে কিন্তু আমাদের 10 দ্বারা গুণ করতে বলা হয়েছে। যখন আমরা 120কে 10 দ্বারা গুণ করব, তখন আমরা পাবো হচ্ছে 1200। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো। হ্যাঁ, আমরা 120কে 10 দ্বারা গুণ করলে পাচ্ছি হচ্ছে 1200, এবং এই 1200-এর সাথে এবারে যোগ করতে হবে কতকে, যোগ করতে হবে আমাদের 50কে। 50কে আমরা যোগ লিখে দিলাম যোগ 50। এরপরে রয়েছে সমান সমান খ, আমরা লিখে দিলাম সমান সমান খ। আমরা কিন্তু একই রকমভাবে এতটুকুকে যা ছিল উপরে আমরা ঠিক সেইভাবে রেখে দিয়েছি। এবারে আমরা কি করব, আমরা একটু সমান সমান চিহ্ন দেবো, কারণ আমরা কিন্তু এই লাইনে এসে ক্ষয়ের মানটিকে আমরা এবারে পেয়ে যাব। আচ্ছা, আমরা এই সুতরাং চিহ্নটি আমরা যদি একটু পরেও দিই তাতেও সমস্যা নেই। আমরা এবারে একটু বা চিহ্ন বা লিখলাম। এখন এখানে বলা হয়েছে 1200 যোগ 50, আমাদের 1200-এর সাথে 50কে যোগ করতে বলা হয়েছে। এখন যদি যোগ করে দেখো, এই শূন্য এবং এই শূন্য মিলে হয় 0, লিখে দিলাম 0। 0 এবং 5 মিলে হয় 5, আমরা লিখে দিলাম 5। 2 এবং এখানে আর কিছু নেই, তার মানে 2, এবং এখানে আমরা 0 যদি ধরে নেই, 2 এবং 0কে যোগ করলে কিন্তু 2 হয়ে যায়। 1 এবং 0 যোগ করলে কিন্তু 1ই হয়ে যায়। আমরা এখানে পাচ্ছি 1250 সমান সমান খ। আচ্ছা, 1250 সমান সমান খ এবং খ সমান সমান 1250, দুটি কিন্তু একই বিষয়। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি, সুতরাং এটিকে কিন্তু উল্টো করে লিখতে পারি, খ সমান সমান 1250। খ সমান সমান 1250, 1250। তাহলে কিন্তু ক্ষয়ের মান আমরা পেয়ে যাচ্ছি, তাই না। ক্ষয়ের মান অর্থ কি, আমরা কিন্তু মোট ওজনটাকে পেয়ে যাচ্ছি। মোট ওজন হচ্ছে কত, 1250 গ্রাম। তার মানে যদি মিনা যে ব্যাগের মধ্যে বোতলগুলো রেখেছিল, সেই ব্যাগের মধ্যে যদি সে 10টি বোতল রাখে, যেহেতু কয়ের মান 10 দেওয়া রয়েছে, যদি সে 10টি বোতল রাখে তাহলে মোট ওজন হবে 1250 গ্রাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে কয়ের মান নির্ণয় করো যখন খ সমান সমান 770। আমরা কিন্তু এর আগে ক্ষয়ের মান নির্ণয় করেছি, তাই না, মানে মোট ওজনকে নির্ণয় করেছি। এবার আমাদের কয়ের মানকে নির্ণয় করতে বলা হয়েছে। ক মানে হচ্ছে কি, ক মানে কিন্তু পানির বোতলের সংখ্যা, মানে কতটি বোতল ছিল সেটি আমাদের এবারে নির্ণয় করতে বলা হয়েছে। এবার আমাদের বলা হয়েছে কয়ের মান নির্ণয় করো যখন খ সমান সমান 770। ক্ষয়ের মান কিন্তু আমাদের এবারে দেওয়া রয়েছে, মানে মোট ওজন কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এখন আমাদের কয়ের মানটাকে আমাদের বের করতে বলা হয়েছে। তার মানে যদি মোট ওজন 770 গ্রাম হয়, তাহলে কয়ের মান কত, মানে সেখানে কতটি বোতল ছিল, 120 গ্রামের কতটি বোতল ছিল সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি, আমরা কিন্তু এই অঙ্কটির ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এই কথাটিকে লিখে দেব। প্রশ্নানুযায়ী 120 গুণ ক যোগ 50 সমান সমান খ। এই যে আগে আমরা 2 নম্বরে যেটি লিখেছিলাম, ঠিক একই রকমভাবে কিন্তু 3 নম্বরেও আমরা এই কথাটিকেই লিখে দেবো। ঠিক আছে, এতটুকু কিন্তু লিখবো। এখন দেখো আগের বারে কিন্তু আমাদের কয়ের মান দেওয়া ছিল, তাই না, এবারে আমাদের কিন্তু ক্ষয়ের মান দেওয়া রয়েছে। ক্ষয়ের মান দেওয়া রয়েছে কত, আমাদের ক্ষয়ের মান দেওয়া রয়েছে 770। অর্থাৎ মোট ওজন, ক্ষয়ের মান দ্বারা আমরা কি বুঝতে পারছি, মোট ওজন, তাই না, বোতল এবং ব্যাগ মোট ওজন হচ্ছে 770 গ্রাম। তাহলে যদি 770 গ্রাম মোট ওজন হয়, তাহলে কয়ের মান আমাদের বের করতে বলা হয়েছে, তার মানে সেখানে কতটি বোতল ছিল। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি, এখন এই যে খ রয়েছে, এই ক্ষয়ের জায়গাতে আমরা এই মানটাকে বসিয়ে দেবো, মানে 770 আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, আমরা লিখবো বা 120, এখানে যা রয়েছে ঠিক একই রকমভাবে লিখে দেবো, 120 গুণ ক যোগ 50 সমান সমান এই যে খ রয়েছে, ক্ষয়ের জায়গাতে আমরা লিখে দেবো 770, এবং এখানে আমরা বন্ধনী দিয়ে লিখতে পারি যেহেতু খ সমান সমান 770,
ঠিক আছে, যেহেতু খ সমান সমান 770, সেক্ষেত্রে কী করলাম আমরা ক্ষয়ের মান 770 এখানে লিখে দিলাম। এখন দেখো আমরা কিন্তু শুধুমাত্র ককে এই পাশে রাখবো এবং বাকি সব কিছুকে কিন্তু এই পাশে পাঠিয়ে দেবো, তাই না বন্ধুরা? তাহলে আমরা এখানে একটি বা দিলাম। এখন আমরা কি করব, আমরা এইখানে কিন্তু গুণ এবং যোগের কাজ করব না, আমরা কি করব শুধুমাত্র ককে এই বা পাশে রাখবো এবং বাকি সংখ্যাগুলো যেহেতু ওই পাশে পাঠিয়ে দেবো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি 120 রয়েছে এবং এখানে রয়েছে 50, তাই না? আমরা 120 দেখতে পাচ্ছি গুণ আকারে রয়েছে, 50 রয়েছে যোগ আকারে, তাহলে 50কে কিন্তু আমরা আগে ওই পাশে পাঠাবো, ঠিক আছে? এবং এইখানে যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে রেখে দেবো। আমরা লিখবো 120 গুণ ক, এবং এই 50কে যেহেতু এই পাশে পাঠিয়ে দেবো, যার কারণে 50কে আমরা এখানে লিখবো না, আমরা লিখবো সমান সমান 770, আমরা লিখে দেবো 770। এখন এই 50 যেহেতু এখানে যোগ আকার রয়েছে, আর যখন এই পাশে চলে আসবে তখন হয়ে যাবে বিয়োগ 50। এখানে ছিল যোগ 50, এখানে হয়ে গেল বিয়োগ 50। এখন দেখো আমরা এই লাইনে কিন্তু শুধুমাত্র এতটুকুর কাজ করবো, এই বিয়োগের কাজটুকুকে করবো। 120 গুণ ক রয়েছে, আমরা লিখে দিলাম ক সমান সমান এই 770 থেকে, আমি কিন্তু আগে ভুল লিখেছিলাম, 770 হবে। 770 থেকে যদি 50কে আমরা বিয়োগ করে দিই, তাহলে দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 2, এবং এখানে রয়েছে 7, এখানে আর কিছু নেই, তার মানে আমরা যদি এখানে একটু 0 ধরে নেই, 7 থেকে 0 চলে গেলে থাকে 7, আমরা এখানে পাচ্ছি 720। এখন দেখো আমাদের এখানে রয়ে গেল কিন্তু 120, এই 120কেও কিন্তু আমাদের এবারে এই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে একটি বা দিলাম। এখন এখানে শুধুমাত্র আমরা কটাকে রাখবো, আমরা লিখে দিলাম ক সমান সমান, সমানের পরে রয়েছে 720, আমরা লিখে দিলাম 720। এবারে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 120 রয়েছে, এই 120 কিন্তু এখানে গুণ আকারে রয়েছে, তার মানে এই পাশে এসে হয়ে যাবে ও ভাগ। তাহলে এখানে 120 রয়েছে, আমরা এখানে লিখে দেবো ভাগ 120। এবারে যদি আমরা এই 720কে যদি আমরা 120 দ্বারা ভাগ করি, দেখো তখন কিন্তু আমরা কয়ের মানটাকে পেয়ে যাবো, যার কারণে আমরা এখানে একটু সুতরাং দিয়ে লিখবো ক সমান সমান 720কে যদি আমরা 120 দ্বারা ভাগ করি, দেখো আমরা কিন্তু এই ভাগটিকে কিন্তু কাটাকাটির মাধ্যমেও করতে পারি। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতেও ভাগ করে দেখতে পারো। দেখো এই শূন্য আমরা কেটে দিলাম। এখন দেখো এখানে রয়েছে শুধু 72, এখানে রয়েছে শুধুমাত্র 12। তাহলে 12-র সাথে যদি আমরা একটু গুণ করি, দেখো 12-র সাথে কতকে গুণ করলে 72 হয়? আমরা জানি 6 12 72, অর্থাৎ যদি 12-র সাথে আমরা 6কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 72, তার মানে 72কে 12 দ্বারা ভাগ করলে উত্তর হয় 6। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে এই ভাগটি করে দেখতে পারো। তাহলে আমরা এখানে কয়ের মান পাচ্ছি হচ্ছে কত? কয়ের মান পাচ্ছি হচ্ছে আমরা 6। তার মানে ক দ্বারা আমরা কি বুঝতে পারি? ক দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি বোতলের সংখ্যা। অর্থাৎ যদি মোট ওজন 770 কেজি হয়, 770 গ্রাম হয়, তাহলে সেখানে অর্থাৎ ওই ব্যাগের মধ্যে বোতল ছিল কতটি? বোতল ছিল কিন্তু 6টি। ঠিক আছে, তাহলে আমরা এই যে কয়ের মান 6 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব ক সমান সমান 6। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।